পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর, যেটাকে আমরা বাংলা কথায় বা খাঁটি বাংলায় যেটাকে আমরা বাংলা ওয়াশ বলি, এই বাংলা ওয়াশ করার পর ক্রিকেটারদের নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদের সবাইকে নিয়ে আসলে প্রশংসা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা অন্যান্য জায়গায় বলুন না কেন, মানে সর্বস্তরের মানুষ আজকে আনন্দিত, উল্লাসিত। কারণ এমন একটা জয় বাংলাদেশের ক্রিকেটের মানে অন্যতম সেরা জয়, ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে আপনি দেখতে পারেন পাকিস্তানের বিপক্ষে এরকম একটা টেস্ট সিরিজ জয় পাওয়া। ক্রিকেটারদের তো প্রশংসা হচ্ছেই, যারা পারফর্ম করেছেন বা দু একজন যারা পারফর্ম করতে পারেনি। আমার মনে হয় যে বেশিরভাগ ক্রিকেটারই এই সিরিজে পারফর্ম করতে পেরেছেন এবং নিজেদের জায়গাটা ধরে রাখতে পেরেছেন, যে বাংলাদেশ টেস্ট সিরিজ জেতার জন্য যে ধরনের পারফরমেন্স দরকার তারা সেটা করতে পেরেছেন। এই যেটা বললাম যে প্রশংসা তো হচ্ছেই, প্রশংসার পাশাপাশি আরও একটা বড় প্রশ্ন চাওয়ার হচ্ছে, সেটা হচ্ছে হাতুরু সিংয়ের ভবিষ্যৎ কী। মানে চান্দিকা হাতুরু সিং বাংলাদেশের প্রধান কোচ, এই টেস্ট সিরিজ জয়ের পর তাকে নিয়ে বিসিবি কী ধরনের সিদ্ধান্ত নেবে, এইটা একটা বড় প্রশ্ন চাওয়ার হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে যে বিসিবির যে নতুন সভাপতি হয়েছেন নাজমুল হাসান পাপন চলে যাওয়ার পর ফারুক আহমেদ নতুন দায়িত্ব নিয়েছেন। তিনি সভাপতির দায়িত্ব নেওয়ার ঠিক কয়েকদিন আগে সামাজিক কয়েকটা প্ল্যাটফর্মে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে তিনি কোনোভাবেই চান না ব্যক্তিগতভাবে যে চান্দিকা হাতুরু সিংয়ে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে থাকুক। এখন তার সঙ্গে একটা বড় ঝামেলা ছিল 2016 সালে তিনি যখন বাংলাদেশের প্রধান নির্বাচক ছিলেন, তখন চান্দিকা হাতুরু সিংয়ের একটা হস্তক্ষেপ ছিল দল নির্বাচনে, সেটা তিনি মেনে নিতে পারেনি। সেই কারণে তিনি সেই সময় চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং অনেক দিন পরে তিনি এবার সভাপতি হয়ে ফিরে এসেছেন। সভাপতি হওয়ার আগে তিনি যেমন বলেছিলেন যে আমি চাই না কোনোভাবে চান্দিকা হাতুরু সিংয়ে বিসিবিতে বা বাংলাদেশের প্রধান কোচ হিসেবে থাকুক, কিন্তু তিনি যখন দায়িত্ব নিলেন বিসিবি সভাপতির, সেই সময় তিনি প্রথম যে প্রেস কনফারেন্সটা করলেন তিনি বললেন যে আমি তো আমার ব্যক্তিগত জায়গা থেকে অটল আগের জায়গাতেই আছি, কিন্তু আমি যেহেতু এখন বোর্ড প্রেসিডেন্ট, আমাকে সবার সঙ্গে কথা বলে তার চুক্তির কী অবস্থা সেটা দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। পরে আরেকটা প্রেস কনফারেন্স করা হলো কয়েকদিন আগে, সেটাতে তিনি আবার বলেছেন যে তাকে যখন আসলে চান্দিকা হাতুরু সিংয়ে নিয়ে প্রশ্ন করা হচ্ছিল আর তিনি তখন একটু হেসে দিয়েছিলেন, তখন তিনি বোঝানোর চেষ্টা করেছেন বা বলার চেষ্টা করেছিলেন যে তারা সবার সাথে কথা বলেছেন, পরিচালক যারা আছে তাদের সঙ্গে মতামত নিয়েছেন, তারা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছে গেছেন, যেটা ধারণা করা হচ্ছে যে পাকিস্তান সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চান্দিকা হাতুরু সিংয়ে স্যাক হবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই সময় আবার চান্দিকা হাতুরু সিংয়ে দুবার কথা বলেছেন। প্রথম টেস্টের সময় কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে যেহেতু এখন নতুন একটা নেতৃত্ব এসেছে, নতুন কয়েকজন দায়িত্ব নিয়েছে বোর্ডের, সেক্ষেত্রে তিনি বুঝতে পারছেন যে নতুন যখন কেউ কোনো জায়গাতে আসে তখন নতুন একটা আইডিয়া থাকে, নতুন তাদের একটা কিছু সিদ্ধান্ত থাকে, তিনি সেটা যদি চাকরি চলেও যায় কোনো সমস্যা নেই, তিনি মেনে নেবেন আগে। চাকরি যদি বিসিবি যদি বলে যে আপনি চাকরি ছেড়ে দেন, সেক্ষেত্রে তিনি মেনে নেবেন। কিন্তু দ্বিতীয় টেস্টে আগে যখন তিনি দায়িত্বে প্রেস কনফারেন্সে আসলেন, তিনি তখন আবার বললেন যে তিনি এখনকার যে বোর্ডে যারা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলতে চান, কথা বলে তার আইডিয়া বা তার যে ব্যাপারগুলো আছে, যেহেতু তার নিজের চাকরি বাঁচানোর একটা ব্যাপার থাকে, তিনি সেগুলো নিয়ে আলোচনা করবেন। এখন কথা হচ্ছে হাতুরু সিংকে নিয়ে এই প্রশ্নগুলো কেন উঠছে, চাকরি ছাড়া কেন? আপনি পাকিস্তানের বিপক্ষে এমন একটা দলের বিপক্ষে আপনি এত বড় জয় পেলেন, তাদেরকে হোয়াইট ওয়াশ করলেন তাদের মাটিতে গিয়ে, তারপরে কোনো চাকরি নিয়ে কথা উঠছে। একটা বড় কারণ হচ্ছে যে যখন রাসেল ডোমিঙ্গো চলে গেলেন, তারপরে তিনি যখন হাতুরু সিং দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দলের কোচ হলেন, তারপরে দুটো টুর্নামেন্ট খেলা হয়েছে। টি-20 বিশ্বকাপ আমরা ভালো করতে পারিনি, তারপর হচ্ছে লাস্ট ওয়ান ডে বিশ্বকাপ যেটা হয়েছে 2023 সালে, সেটা তো আমরা ভালো করতে পারিনি। সেই বিশ্বকাপের সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল যে তার স্বেচ্ছাচারিতার একটা বড় অভিযোগ আছে তার নামে, তিনি খুবই রুড বিহেভ করেন। বিশেষ করে ওই সময় কিন্তু একটা গুঞ্জন ছিল বা একটা অভিযোগ ছিল যে তিনি নাসুম আহমেদকে চর মেরেছিলেন। তারপর কোচ যারা ছিলেন সেই বিশ্বকাপের পরে কিন্তু বেশ কয়েকজন কোচ তাদের দায়িত্ব ছেড়েছেন। আমাদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, তারপর হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট ছিলেন শ্রীনিবাসন চন্দ্রশেখরন, বেশ কয়েকজন চাকরি ছেড়েছিলেন। তাদের অনেকেরই অভিযোগ ছিল যে তিনি তার যে সহকর্মী যারা আছেন, যে কোচ যারা আছেন অন্যান্য সেক্টরে, তাদের সঙ্গে তিনি তাদের ওপর কর্তৃত্ব প্রয়োগ করেন। তারপর হচ্ছে ওই টুর্নামেন্টে ব্যাটিং অর্ডার পরিবর্তনে তিনি নিজস্ব একাই সব সিদ্ধান্ত নিয়েছেন। অনেকগুলো অভিযোগ আছে, সেটার পরিপ্রেক্ষিতে সেই সময়ই তাকে বাদ দেওয়ার প্রশ্ন উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকে গিয়েছেন। কিন্তু ফারুক আহমেদের একটা বড় ব্যাপার ছিল যে তিনি কখনোই চাননি যে হাতুরু সিং যেন বাংলাদেশের কোচ হিসেবে থাকেন। তিনি এখন আসার পর এখন এই যে এরকম একটা টেস্ট জিতলো, এখন ফারুক আহমেদ আসলে কী করবেন? তিনি কি হাতুরু সিংকে স্যাক করে দিবেন, নাকি তার সঙ্গে আলোচনা করে
কথা বলে যেটা একটা সমাধানে আসবেন। এখন জিনিসটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে ফারুক আহমেদের হাতে এখন দুটো অপশন খোলা আছে। কারণ দেখুন, পাকিস্তানের বিপক্ষে এমন একটা দল বিপক্ষে আপনি টেস্ট সিরিজ জিতে যাবেন, হোয়াইট ওয়াশ করবেন, তখন অবশ্যই আপনাকে কৃতিত্ব দিতে হবে। আপনি হ্যাঁ বলতে পারেন অবশ্যই যে বাংলাদেশ এই টেস্ট সিরিজটা খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে 25 মে থেকে 31 জুলাই পর্যন্ত আপনার সিলেট চট্টগ্রামে প্রায় 2 মাসের ক্যাম্প করেছে, যেখানে তারা দেশি কোচদের অধীনে কাজ করেছে, অনেকগুলো ব্যাপার নিয়ে কাজ করেছে, ম্যাচ খেলেছে। এটা হয়তো বড় উপকার করেছে বা বলা যায় যে এটা একটা বড় অবদান আছে, আপনি সেটা বলতেই পারেন। কিন্তু সেই সঙ্গে আপনি যখন একটা দলের কোচ থাকবে, কোচেরও তো একটা অবদান থাকে। এই যে দুটো ম্যাচ জিতে গেলো বাংলাদেশ, সেখানে অবশ্যই কোচের কিছু না কিছু অবদান তো অবশ্যই থাকে। প্ল্যান করা বলুন বা প্ল্যানগুলো এক্সিকিউট করতে ক্রিকেটারদের পরামর্শ দেওয়া বলুন, সব অনেক কিছুই থাকে। আপনি একেবারে একজনকে মানে কৃতিত্ব দিতে চাইবেন না এরকম একটা সিরিজ জয়, সেটা আসলে হয় না। অবশ্যই সেই কৃতিত্বটা দিতে হবে। এখন কথা হচ্ছে যে ফারুক আহমেদ আসলে কী করবেন। তার হাতে যে দুটো অপশনের কথা আমি বলছিলাম, যে তার হাতে একটা বড় অপশন হচ্ছে যে যেটা হচ্ছে যে যেহেতু চান্দিকা হাতুরু সিং, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম অনেকেই বলছিলেন যে এই মুহূর্তে চান্দিকা হাতুরু সিংকে মানে স্যাক করাটা আসলে বাংলাদেশের জন্য আসলে ব্যাকফায়ার করবে, এরকম একটা ধারণা। এখন যদি চান্দিকা হাতুরু সিং আপনি স্যাক করতে চান, সেক্ষেত্রে বিসিবিকে 3 মাসে বেতনাদি সহ তাকে স্যাক করতে হবে, অর্থাৎ প্রায় $1 লাখ, প্রায় বোধ হয় বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার বেশি হবে, এরকম একটা টাকা জরিমানা দিয়ে তাকে স্যাক করতে হবে। যদি আপনি স্যাক করেন, সেক্ষেত্রে যে পার্সোনাল যে একটা ব্যাপার ছিল হাতুরু সিংয়ের সঙ্গে, সেটাই কিন্তু জিতে যাবে বলা চলে ফারুক আহমেদের ক্ষেত্রে। এবং তিনি যদি স্যাক করেন, সেক্ষেত্রে যে সমস্যাটা যেটা হবে, তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হবে, সেই সমালোচনা তাকে সহ্য করতে হবে যদি সেটা করে ফেলেন। আর দ্বিতীয় যে অপশনটা তার হাতে আছে, যেহেতু তার সাথে পার্সোনাল সম্পর্কটা ভালো না, হাতুরু সিং যেহেতু বিসিবির সাথে কথা বলতে চায়, তার উচিত হবে কথা বলে একটা জায়গাতে আসা। যেটা ধরুন যে আপনি একজন মানুষের যে জিনিসটা পছন্দ করেন না, আপনি সেটা তাকে করতে দেবেন। যেমন হাতুরু সিংয়ের স্বেচ্ছাচারিতার একটা অভিযোগ আছে, রুড বিহেভ করার, হস্তক্ষেপের একটা ব্যাপার আছে। আপনি তার সাথে যদি এই নেগোসিয়েশনে যেতে পারেন যে তুমি এই জিনিসগুলো করতে পারবে, এই জিনিসগুলো করতে পারবেন না, আর সেইটা যদি হাতুরু সিং মেনে কাজ করতে পারেন, আমার মনে হয় তাহলে হাতুরু সিংকে রেখে দেওয়া যেতে পারে। কারণ হাতুরু সিং বিপক্ষে যে অভিযোগটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই স্বেচ্ছাচারিতা বা কর্তৃত্ব দেখানো, এই অভিযোগটা সবচেয়ে বেশি। সেইটা যদি হাতুরু সিংয়ে স্যাক্রিফাইস করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের কোচ হিসেবে থাকতে আমি মনে করি যে কোনো সমস্যা আছে। এটা আপনাকে কথা বলতে হবে, কথা বলে মানাতে হবে। যদি হাতুরু সিংয়ের না মানে, তখন সে নিজে পদত্যাগ করে চলে যাবে, সেই ব্যাপারটা অন্যরকম। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। কারণ দেখুন, হাতুরু সিংয়ের অধীনে আমরা দুটো বড় টুর্নামেন্টে ফেল করেছি, কিন্তু আপনি যখন দ্বিপাক্ষিক সিরিজের কথা বলবেন, তখন কিন্তু সবসময় হাতুরু সিংয়ের পক্ষে রেকর্ড কথা বলবে। কারণ দেখুন, আমরা টেস্টে যে বড় বড় জয়গুলো পেয়েছি, আপনি এই যে পাকিস্তান সফরে যে আমরা হোয়াইট ওয়াশ করলাম, তার আগে আমরা ধরুন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোকে হারিয়েছি, সবগুলো কিন্তু আমরা হাতুরু সিংয়ের অধীনেই জিতেছি। তো দ্বিপাক্ষিক সিরিজের রেজাল্টগুলো কিন্তু তার পক্ষে কথা বলে। এখন এরকম একটা কোচকে আপনি ছেড়ে দিয়ে আবার নতুন করে কাকে দায়িত্ব দিবেন, দেশি কোচকে দিবেন নাকি বিদেশি কাউকে নিয়ে আসবেন? কিন্তু বিদেশি কাউকে আনতে গেলে একটা বড় যে সমস্যাটা হবে, সেটা হচ্ছে আপনি যখন এরকম বারবার কোচদের স্যাক করবেন, তখন এটা প্রশ্ন তৈরি হবে আপনাকে নিয়ে, বা তখন বড় বড় বিদেশি কোচ যারা আছে তারা কাজ করতে চাইবে না। দেখুন, এটা আপনার মনে থাকার কথা যে 2022-এর দিকে বা 22-এর শেষ দিকে, ডিসেম্বরে যখন বাংলাদেশ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো, তারপর ওই সিরিজটা জেতার পরে কিন্তু রাসেল ডোমিঙ্গোকে স্যাক করা হয়েছিল। তখন বলা হয়েছিল এটা বড় পরিসরে চিন্তা করছে, অনেক লম্বা সময়ের কথা চিন্তা করে তারা হাতুরু সিংকে ফিরিয়ে নিয়ে আসলো। তার আগে আমরা স্টিভ রোডসকে নিয়ে স্যাক করেছিলাম। এই যে এইভাবে আপনি যদি বিদেশি কোচদের এভাবে স্যাক করে থাকেন চুক্তি শেষ হওয়ার আগে, সেই ক্ষেত্রে কিন্তু বোর্ডের প্রতি একটা নেতিবাচক প্রভাব পড়বে। বিদেশি যারা কোচ থাকবেন, তারা কখনোই ভালো কোচরা আগ্রহ দেখাবেন না। এইটাও একটা মাথায় রাখতে হবে ফারুক আহমেদকে। এখন কথা হচ্ছে ফারুক আহমেদ আসলে কোন সিদ্ধান্ত নেবেন, সেটা তিনি যেহেতু এখন খুব সম্ভবত আইসিসির মিটিংয়ের জন্য দেশের বাইরে আছেন, তিনি দেশে ফেরার পর নিশ্চিতভাবেই ভারত সফরে যাওয়ার আগে হাতুরু সিংয়ের সঙ্গে কথা বলবেন। সেইটা কথা বলে আসলে কোন সমাধানে যাবেন, তিনি কি এই যে 1 কোটির বেশি টাকা দিয়ে স্যাক করে মানুষের সমালোচনা শুনবেন, বা নিজের উপর একটা প্রেশার নিয়ে নেবেন, নাকি হাতুরু সিংয়ের সঙ্গে আলোচনা করে তিনি সমাধানে আসবেন? দুইটা পথে তার সামনে খোলা আছে। দেখা যাক তিনি কোন সিদ্ধান্তটা নেন। আমরা কয়েকদিন পর হয়তো এই সিদ্ধান্ত নিয়ে দেখতে পারবো, কারণ তিনি লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আপনারা অদূর ভবিষ্যতে দেখতে পারবেন তাকে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি বা কি করতে চাচ্ছি, সেটা আপনারা হয়তো দেখতে পারবেন। আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি। যখন আমরা জানবো যে আসলে বিসিবি সভাপতি তাকে নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা যখন জানবো, অবশ্যই আপনাদেরকে আমরা সবার আগে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।